নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আজ পাঠ করব লীলা মজুমদারের একটি বড় গল্প। অন্য সব ভাষার মতোই বাংলাতেও গল্প, ছোট গল্প, বড় গল্প, উপন্যাস এইসবের সংজ্ঞা সময়ের সঙ্গে ধীরে ধীরে পাল্টেছে এবং প্রধানত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতরর দিকে। 50 কি 60 বছর আগে যাকে উপন্যাস বলা হতো, এখন তা প্রকাশ করার সামর্থ্য কিংবা লেখার বা পড়ার মতো সময় লেখকের বা পাঠকের বোধহয় নেই। আগে যাকে বড় গল্প বলা হতো, এখন তাকেই মনে হয় উপন্যাস। আর অতীতের অনেক ছোট গল্পকে এখন বেশ বড় গল্প মনে হয়। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অনুগল্পেরও চল হয়েছে বাংলায়। তার সূচনা করেছিলেন সম্ভবত বনফুল। আমাদের এই পডকাস্টে সেই আলোচনা আগে আমরা করেছি বনফুলের রচনা পাঠ আরম্ভ করার সময়। আজকে যে গল্পটি পড়ব সেটি বড় গল্প না উপন্যাস সেই তর্কে তাই আর যাচ্ছি না, কিন্তু এই গল্পটি অন্য অনেক এই রকম দৈর্ঘ্যের গল্পের মতোই একটি বই বা পুস্তিকা আকারে প্রকাশিত হয়েছিল এক সময়। গল্পটিতে লীলা মজুমদারের অতি পরিচিত সিদ্ধহস্ত রচনা শৈলী তো আছেই, সেই সঙ্গে আছে লীলা মজুমদারের অতি প্রিয় নিজের ছোটবেলার সেই পাহাড়ি শহর পাকদণ্ডী। গল্পটি নিজে কিন্তু কল্পবিজ্ঞানের। এর আগেও বলেছি, লীলা মজুমদার বাংলা কল্পবিজ্ঞান বিশেষজ্ঞদের মতে গতানুগতিক কল্পবিজ্ঞান লেখিকা না হলেও আসলে তিনি অনেকগুলি কল্পবিজ্ঞানের গল্প রচনা করেছেন। লেখার জাদুতে সেই গল্প বিজ্ঞান, কল্পবিজ্ঞান, কল্পরূপকথা সবকিছুর সীমারেখা গণ্ডি ডিঙিয়ে হয়ে উঠেছে অতি মনোরম গল্প। যতদূর জানি গল্পটি প্রথম প্রকাশিত হয় 1974 সালে। বইয়ের গোড়ায় লেখা আছে উৎসর্গ, পশ্চিম বাংলার ছেলে মেয়েদের উদ্দেশ্যে। খামখেয়ালি রূপকথার ধরনে রচিত হলেও আসলে কিন্তু গল্পটির মধ্যে বিজ্ঞান এবং বিজ্ঞানের কাল্পনিক অগ্রগতির সঠিক বাঁধুনি আছে। বিজ্ঞান এবং কল্পবিজ্ঞানের লেখকদের যেসব জিনিস তখন ভাবিয়ে তুলেছিল এবং আজও ভাবায়, পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি, তেল কয়লা ফুরোনোর বিভীষিকা, খাদ্য এবং পানীয় জলের সমস্যা, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি যন্ত্রমানবের আগমনের ফলে মানুষের কর্মজীবনের সংশয়, এই সব কথাই এই গল্পের মধ্যে রয়েছে। আপনারাই শুনে বিচার করবেন শ্রোতা বন্ধুরা। আরম্ভ করছি আজকের পাঠ। লীলা মজুমদারের গল্প বাতাস বাড়ি। আজ প্রথম পর্ব। হিমালয়ের পায়ের কাছে উঁচু উঁচু সব পাহাড়ের সারি। আধা পথ উঠে ছোট এক গ্রাম, নাম তার লখনা। সেবার মোটে বৃষ্টি হল না। পাহাড় চূড়ার ঝর্নার জল কমে গেল। গ্রামে লোকেদের কষ্টের আর শেষ রইল না। পাহাড়ের গা কেটে ধাপে ধাপে তারা আলুর চাষ করে, মোটা লাল ধান ফলায়। পাহাড়ের নদী থেকে সরু সরু নালা কেটে ক্ষেত খামারে জল যোগায়। তা সে বছর জলই নেই তো যোগাবে কি? আলু হলো শুকনো চিমড়ে, ধান হলো চিঁড়ে। খিদের চোটে গাঁয়ের এক পাল ছেলে মেয়ে, নরবু, শামু, বলবীর, পদম, পম্পা, কাঞ্চি, জেঠি, বাহাদুর, সুখান, সব নিয়ে জনা 12-13, নড়বড়ে পাথর বসানো সাপের মতো পাক খাওয়া পথে বড় লামার কাছে গিয়ে উপস্থিত। বড় লামা বলে কি আর সত্যিকারের লামা? পাহাড়ের ওপরে টিনের চাল দেওয়া ঘরটিতে বসে লেখাপড়া করে, আঁকে জোকে, ঠুকঠুক করে কি সব যন্ত্র বানায়, ওদের দুঃখে কষ্টে হাতে হাতে জিনিস জোগায়।
এমন লোককে লামা বলবে না তো কাকে বলবে? পাহাড়ের লোক সে নয়, কোথা থেকে এসেছে কেউ জানে না। লামার কাঠের দরজা দুমদাম করে পিটিয়ে খুলিয়ে ছোট নরবু বলল, ইয়ামা, ভুখ লেগেছে। বড় লামা বলল, ইয়ামা আবার কি? ইয়ামা তো একরকম জন্তু, না হরিণ না ছাগল অতলান্ত মহাসাগরের ওপারে দেখা যায়। ইয়ামা নই, লামা বল। ইয়ামারা লোকের গায়ে থুতু দেয়। অবশ্যই লামাও নই। নরবু বলল, তাই তো বললাম ইয়ামা ইয়ামা। নরবুর সামনের দাঁত পড়েছে। শেষ পর্যন্ত অনেক চেষ্টা করে বলল, খিদে পেট জ্বলে গেল ইয়ামা, কি করব বলো। বড় লামা ঘর থেকে বেরিয়ে এসে দরজাটাকে বাইরে থেকে বন্ধ করে পাথরের সিঁড়ির উপর বসে পড়ে বলল, শনিবার আর রবিবারে আমার ধিঙ্গিপদর জন্য কাঠকুটো এনে দিস তোরা, তার জন্য পয়সা দিই না তোদের? গাঁয়ের দোকান থেকে কিছু কিনে খেতে পারিস না? লেড়ুয়া বিস্কুট, ছুরপি, মকাই পোড়া। আমার কাছে খাই খাই করিস কেন রে? তোদের মা বাবা, চাচা চাচি, নানা নানি নেই নাকি? কাঞ্চি বলল, আছে আছে, সব আছে, কিন্তু তাদের পেটেও খিদে। দাদু ভেড়ার লোম ছাঁটে, নানি তকলি দিয়ে লোম পাকিয়ে পশম বানায়, মা কাঠি দিয়ে পশম বুনে সোয়েটার তৈরি করে। বাবা সেগুলোকে সিকিমের বাজারে, কালিম্পংয়ের হাটে লালমুখো সাহেবদের আর বিঘ্নিমুখো বাবুদের কাছে বেচে পয়সা কামায়। তাই দিয়ে চাল কেনে, কড়ুয়া তেল কেনে, মিঠে তেল কেনে, মশলাপাতি কেনে। মা রাধে, তাই খেয়ে শরীরে তাগদ হয়। দাদু আর বাবা তখন পাহাড়ের গায়ে মাটি কোপায়, আলু তোলে, পেঁয়াজ তোলে, আনাজ তোলে। তাহলে আমরা সুখে থাকি। বড় লামা বলল, সুখে থাকিস তো এখানে কেন? কাঞ্চি বলল, ওমা, সুখ কোথায়? জল নেই তো ক্ষেত করবে কি দিয়ে? জল না পেয়ে ভেড়াদের অর্ধেক মরে গেছে, বাকি নিচে নেমে গেছে। না খেয়েছি দুধ, না হয়েছে খোয়া ক্ষীর, ভাতে খাবার ঘি। দেখছো না, সব শুকিয়ে দড়ি। তোমার ধিঙ্গিপদ ঘরে দিনরাত ঠুকঠাক করে, তার গায়ে কত জোর, নিশ্চয়ই সে পেট পুরে খায়। বড় লামা হাসতে লাগলো, আরে দূর দূর, তাছাড়া শুকিয়েছিস কোথায়? তোদের গালগুলো তো দিব্যি আপেলের মতো লাল ফুলো ফুলো। পেট পুরে ছুরপি খাস নিশ্চয়ই। ওরা জামা তুলে দেখালো জিরজিরে সব পাঁজরের হাড় বেরিয়ে আছে। ছুরপি খায় বড় লোকরা, আমরা কোথায় পাবো? ইয়াক গরুর দুধ শুকিয়ে চুরপি হয়, সে কি এখানে? ওই বরফের পাহাড়ের খাঁজের মধ্যে দিয়ে পথ গেছে মানস সরোবরের দিকে, ওরই আশেপাশে ইয়াক চরে। কারো গায়ে জোর নেই লামা, কে দুধ এনে ছুরপি করবে? করলেও কে কিনবে? ও যে বড় লোকের খাবার। তোমার ধিঙ্গিপদর খাবারের ভাগ দাও না আমাদের। বড় লামা উঠে পড়ে বলল, তাই তো, জল না থাকলে তো তোদের বড় মুশকিল। কমলালেবু হয়নি কি গাছে, তাই খাস না কেন? ওরা হেসেই কুটোপাটি, লামা, তুমি দিনরাত বই পড়ো, যন্তর বানাও, দুনিয়ার তুমি কি জানো? কমলা এবার গুটি ধরেই শুকিয়ে পড়ে গেছে। কমলা ফুলের গন্ধটুকুই শুধু পেলাম। ধিঙ্গিপদকে ডাকো না একবার দেখি। পাহাড়ের ঢালু গায়ে বড় লামার বাড়ি। সামনে এক ফালি জমি, সারাদিন সেখানে রোদ। পেছনে একটু উঠোন, তার চারদিকে কাঠের পাঁচিল। আর মাঝখানে সোজা আকাশে উঠে গেছে ৩০০ হাত উঁচু এক ঝাউ গাছ। নিচে থেকে তার মগডালের পাতা ঠাওর হয় না। ওই উঠোনে ধিঙ্গিপদ দিন রাত কাজ করে, তার শব্দ শোনা যায়, কিন্তু চোখে তাকে কেউ দেখেনি। পাঁচিলের বাইরে এসে বেরোয় না। বড় লামা ঝোলা থেকে মিছরি বের করে ওদের হাতে হাতে দিল। এই নে খা, তেষ্টা যাবে, খিদে দূর হবে, মনে ফুর্তি হবে। ধিঙ্গিপদকে জ্বালাসনি, সে শুধু রোদ খেয়ে বাঁচে, আর কিছু খায় না, দায় না, অসুখ করে না, ক্লান্ত হয় না। তোদের মতো নয় সে, কথাও বলে না। ওরা বলল, আমরাও রোদ খাবো, তাই দাও। আমরাও মুখে এই চাবি দিলাম, কথা বলবো না। রোদ কি করে খেতে হয়? অত রোদ কোথায় পাবো বাছা? কেন, চারদিকে তো রোদ ঝাঁঝা করছে। সোনালি ঈগল ছাড়া সব পাখিরা ছায়ায় লুকিয়েছে। কি যে বলো, রোদ কোথায় পাবে? তোমার ধিঙ্গিপদ রোদ কোথায় পায়? সে অনেক হাঙ্গামা, আর তাতে কি তোদের চলবে? কেন চলবে না? তুমিই তো বলো সূর্যির অনেক তেজ। পাথর চাপা পড়ে তোমার গোলাপ লতার রং সাদা হয়ে গেছিল, যেই না পাথর সরালে ওর গায়ে রোদ লাগলো, অমনি সবুজ রং ধরল। সূর্যি না পারে এমন জিনিস নেই।
তাহলে এবার সে আমাদের পেট ভরাক। বড় লামা ভাবনায় পড়ল। কি করে যাবি তার কাছে? সে যে অনেক দূরে, অনেক উঁচুতে। ছোট পাখিরা শীতকালে কি করে গরম দেশে উড়ে যায়? বড় লামা খুব হাসল। আরে সে তো পশু পাখিদের দেবতা, তাদের ডানায় জোর দেয় বলে। সূর্যি তোমার ধিঙ্গি পদকে খাওয়ায় আর আমাদের হাতে পায়ে জোর দিতে পারবে না? লামা, কিছু বলছো না কেন? বড় লামা বলল, তাহলে আমার বাড়ির কথা শোন। ওরে, আমি তোদের দেশের মানুষ নই। আমার বাড়ি গঙ্গা নদীর ধারের বড় শহরে। সেখানে সব কিছু কলে চলে। লোকেরা বোতাম টিপে ঘর আলো করে, চাকার গাড়ি চেপে ঘুরে বেড়ায়। তার জন্য মাটি খুঁড়ে কয়লা বের করে পোড়াতে হয়, তেল বের করে জ্বালাতে হয়। তবে যন্ত্র চলে, বিজলি তৈরি হয়, বোতাম টিপলে ঘরে ঘরে আলো জ্বলে। কিন্তু মাটির নিচের কয়লা ফুরুলে, তেল ফুরুলে হবেটা কি? এই কথা শুনে পদম, পম্পা, সুখন, বাহাদুর চেঁ ভ্যাঁ করে কেঁদে পড়ল। ও লামা, কি হবে তখন? এমনিতেই তো পেট ভরে খেতে পাই না, শীতকালে ভালো গরম জামা পাই না, জানোয়ারের লোম পাওয়া যায় না, পিতল কাঁসার বাসনগুলোও মহাজনের কাছে বাঁধা পড়েছে। ও লামা, কি হবে তবে? বড় লামা বলল, চপ। সব যখন শেষ হয়ে যাবে, সূর্যি তখনও তেজ দেবে। সেই তেজ কল করে ধরা হবে, তাই দিয়ে যন্ত্র চলবে। সেই যন্ত্র দিয়ে মাটির তলা থেকে জল তুলে আনা হবে। তোদের ধান ক্ষেত, আলু ক্ষেত আবার সবুজ হবে। সুখন কেঁদে বলল, অত জল তুললে জলও যদি ফুরোয়? লামা নিজের বুক চাপড়ে বলল, তাতে কি? যন্ত্র দিয়ে জল বানাবো। যার মাথার উপর সূর্যি আছে, তার আবার কিসের ভয়? আমার ডিঙ্গিপদ সূর্যির আলো খেয়ে তোদের মতো 12টার সমান কাজ করে। দেখব, তাকে দেখব। লামা দৌড় খুলে ডাক দিল, ডিঙ্গিপদ, বাইরে এসো। যেই না বড় লামা দৌড় খুলে ডাক দিল, ধিঙ্গিপদ, বাইরে এসো, অমনি দুমধাম করে উঠোনের কাজ বন্ধ হলো। ঝনঝন করে যন্ত্রপাতি মাটিতে পড়ল। সড় করে একটা শব্দ হলো। ধিঙ্গিপদ দরজা অবধি এসে শিকলি লাগাবার আঁকড়ার ঠিক নিচে থমকে দাঁড়াল। যেই না তাকে দেখা, অমনি খিদে, তেষ্টা, দুর্বলতা সব ভুলে ওরা 12 জন দিল পাঁই পাঁই ছুট। লামা কাষ্ঠ হেসে উঠে এসে ধিঙ্গিপদর গায়ে মাথায় হাত বুলিয়ে বলল, এই ভালো ধিঙ্গিপদ, যে দেখবে সেই পালাবে। কেউ তোমায় ভুলিয়ে নেবে না, কাজের সময় 1 মিনিটও নষ্ট হবে না। 4 বছরের মধ্যে বাতাস বাড়ির সন্ধান না পেলে ওরা সবাই শুকিয়ে মরে যাবে। তার 3 বছর 9 মাস তো কাবার। এই বলে ঢোলকা জামার হাতায় মুখ গুঁজে বড় লামা ভেউ ভেউ করে খানিক কেঁদে নিল। ধিঙ্গিপদ তার দিকে মুখ ফিরিয়ে রইল। তার সমস্ত শরীর খড়মড় করে কেঁপে উঠল। তাই দেখে জামার হাতায় চোখ মুছে কর্কশ গলায় বড় লামা বলল, যাও, কাজে যাও। ধিঙ্গিপদ ঘুরে দাঁড়িয়ে সড় করে আবার উঠোনে ফিরে গেল। তারপরেই আবার ঠুকঠুক দুমদাম শব্দ শুরু হয়ে গেল। দরজা বন্ধ করে দিয়ে বড় লামা চারদিকে চেয়ে দেখল। বরফের পাহাড় প্রায় ঘন নীল আকাশ ছুঁয়েছে। সাদা চূড়াগুলো সর্বদা সাদা মেঘে ঢাকা। ওর আগায় যদি বাতাস বাড়ি আটকেও থাকে, তবু দেখা যাবে না। গোল চিনেমাটির বাটির মতো নীল আকাশটা পৃথিবীকে চাপা দিয়ে রেখেছে। কোথায় বাতাস বাড়ি কে জানে। বড় লামা তখন 2 হাত একসঙ্গে শাঁখের মতো করে মুখের কাছে এনে ডাক দিল, ও লম্বু, নরবু, সোনাম, কাঞ্চি, জেঠি, পম্পা, ঠুলি, তোরা কোথায় গেলি? আমার সঙ্গে যাবি না? অমনি ঝোপঝাড়ের পেছন থেকে পথের বাঁকের ওপার থেকে দলে দলে সবাই বেরিয়ে এসে বলল, বাপরে, ওই গিরগিটি তোমার ধিঙ্গিপদ! ভয়ে প্রাণ উড়ে গেছিল। এক একজনাকে ধরে কপ করে মুখে পড়লেই হয়ে গেছিল। বড় লামা কাষ্ঠ হাসি হাসল, বলি, খাবে কাকে? তোদের মতো প্যাকাটি শরীর খেয়ে ওর হবেটা কি? তাছাড়া বলেছি না, ও রোদ ছাড়া কিছু খায় না, কাজ ছাড়া কিছু করে না। ও একটা যন্তর, আমি ওকে বানিয়েছি। ওর ভেতরে যেটুকু বিদ্যে পুরে দিয়েছি, তার বেশি কিছু করতে পারবে না। ওই দরজার শিকলির তলা পেরুতে পারে না। হ্যাঁ, তবে ওপরে উঠতে পারে, নিচে নামতে পারে। তা নইলে চলবে কেন? পারবি তোরাও উঠতে?
শুনে ওরা সব হাঁ। কোথায় উঠব লামা? নরবু তার ফোকলা দাঁতের ফাঁক দিয়ে বলল, বয়ো ইয়ামা বয়ো। বড় লামা চিনেমাটির বাটির মতো নীল আকাশের দিকে চেয়ে বলল, ধর প্রথমে ওই চূড়ার কাছে যেখানে সাদা মেঘ জমে আছে, তার আগে আমার গাছের মাথায়, তারপর আকাশে। পারবি উঠতে? ওরা হেসেই আকুল, হ্যাঁ পারবো বড় লামা পারবো, এ আর কতটুকু। আগে আমাদের বুড়ো দাদুরা ছাগল চড়াতে যেত অনেক উপরে, 6 মাস করে থাকতো, ঘাসের চালার নিচে রাত কাটাতো, কিংবা পাথরের গুহায়, শীতের আগে নেমে আসতো। তবে কি না। এই অবধি বলে ওরা থেমে গিয়ে ওর মুখের দিকে একবার তাকালো। বড় লামা বেজায় চটে গেল, ধমক দিয়ে বলল, তবে কি? অন্য সময় বেজর বেজর করে করে আমার কানের পোকা নাড়িয়ে দাও, এখন যে বড় চুপ। তবে কি? পদম বলল, ওখানে বড় ভূতের ভয়। বড় লামা বলল, তবেই হয়েছে। ভূতের ভয় পেলে কেউ সহ্যি সিঁড়ি চড়তে পারে? ভয় ছাড়তে হবে। ওরা বলল, পেট ভরে খেতে দাও বড় লামা, ভয় আপনি ছেড়ে যাবে। খেতে দেবে তো? দেবো দেবো, এমন বড়ি খাইয়ে দেবো যে তোদের খিদে তেষ্টা সব ঘুচে যাবে। রাত জেগে কান্না পাবে না? না। হাত পা ঝিনঝিন করবে না? না রে না। কান মোমো করবে না? শুনে বড় লামা অবাক হয়ে বলল, তোদের অমন করে বুঝি? আগে বলিসনি কেন? খালি বলিস খাবার দাও খাবার দাও। খাবার কোথায় পাবো শুনি? আমি কি খাবার খাই? তবে হ্যাঁ, বড়ি চাষ তো দিতে পারি। খিদে তেষ্টা মিটে যাবে, শরীরও হালকা হবে। নইলে কি আকাশে ওঠা যায় নাকি? ঝোলা থেকে গোলাপি রঙের বড়ি বের করে বড় লামা ওদের গালে ফেলে দিল। বড়ি খেয়ে ওদের মুখে হাসি আর ধরে না। বড় লামার ছোট উঠোনের রোদে গরম হওয়া পাথরে যে যার ঠেস দিয়ে বসে পড়ল। ঠুলি বলল, কখন যাব? কাল ভোরে। তবে দেখ, যার যা দরকারি জিনিস কেউ কিছু নিবি না। আমারও কিছু নেই। যারা গাছে চড়তে পারে না তারা যাবে না। সঙ্গে কিছু দড়ি নিবি। কোথায় যাচ্ছিস কাউকে বলবি না। ওরা কিন্তু নাছোড়বান্দা। না বড় লামা না, সব্বাই যাব, কেউ পড়ে থাকবে না। যারা গাছে চড়তে পারে না তাদের কোমরে দড়ি বেঁধে চ্যাংদোলা করে নিয়ে যাব। কিন্তু গাছে চড়ে কি আকাশে ওঠা যায়? লক্ষ্মী বলল, স্বর্গ আকাশে, ভদ্র মরা লোকরা সেখানে যায়। পরীরা 2 হাতে তাদের ধরে ডানা মেলে উড়িয়ে নিয়ে যায়। আর দুষ্টু মরা লোকরা মাটির তলায় যে নরক আছে সেখানে যায়, পাদ্রী বলেছে। পম্পা বলল, আমার মামুনি ছোট ভাইকে নিয়ে স্বর্গে চলে গেছে। ফুল ফোটা ছোট্ট মনসা গাছটি নিয়ে যায়নি। আমি কিন্তু সেটি নিয়ে যাব বড় লামা। বাহাদুর বলল, কি মজা, রামধনুতে চড়া যাবে। একটুখানি রংচঙে মাটি ভেঙে আনবো। আমার বাবা কুঁদে কুঁদে গুলি বানাবে, অনেক টাকায় বিক্রি হবে, আবার আমাদের উনুন ধরবে। চলো বড় লামা, আর দেরি কেন? বড় লামা বলল, সত্যি সত্যি সবাই যাবি নাকি? একদিক থেকে ভালোই হলো, কিছু জিনিস বয়ে নিয়ে যেতে পারবি। ধিঙ্গিপদ একা একা কত পারবে? তাই শুনে ওরা সবাই মাটিতে বসে পড়ল। হ্যাঁ, ধিঙ্গিপদও যাবে নাকি? ওরে বাবা! লামা রেগে উঠল, যাবে না তো গাছের গায়ে ঠেকা দিয়ে কাঠের সিঁড়ি করবেটা কে শুনি? আর বারে বারে নিচে নেমে এসে কাঠের বোঝা তুলে নিয়ে যেতে হবে না? গাছের গায়ে ঠেকা দিয়ে ঘোরানো সিঁড়ি হবে। গাছ যেখানে শেষ হয়ে গেছে সেখানে প্ল্যাটফর্ম হবে। কিসের প্ল্যাটফর্ম? সেখানেও কি ছোট রেলের গাড়ি আছে? বড় লামা বলল, আহা, তোরা তো বড়ই মুখ্য দেখছি। পাদ্রী তার স্কুলে তোদের কিছুই শেখায়নি নাকি? ওরা সমস্বরে বলে উঠল, শেখায় শেখায়, বাহাদুর 100 অবধি লিখতে পড়তে পারে। বাকিরা বলল, আমরাও শিখেছি, আলু আঁকতে, ডিম আঁকতে, নতুন গুম্ফার নিশানের ডাঙা আঁকতে। পাদ্রী সব শিখিয়েছে। পাদ্রী বড় ভালো, আমাদের রঙিন খড়ি দেয়, আমরা গির্জায় গিয়ে গান গাই। গির্জা? গির্জা আবার কোথায়? এখানে তো গির্জা নেই। ঠুলি বলল, পাদ্রী বলেছে গান গাইলেই সেখানটা গির্জা হয়ে যায়। আমার বেড়াল বাচ্চাটাকে নিয়ে যাব তো? বাহাদুর বলল, যে কোনো দিন আমার মুরগির 12টা ডিম ফুটে বাচ্চা বেরুবে, তাদের ফেলে যাই কি করে? বড় লামা উঠে পড়ে বলল, বেশ, তবে তাই করো। গাছপালা, হাঁস মুরগি গরু ছাগল যার যা আছে নিয়ে চলো।
সিঁড়ি ভেঙে পড়লে মেরামত করে দিও। প্ল্যাটফর্মে উঠে বেলুনে চড়তে হবে, মনে থাকে যেন কাল ভোরে রওনা। এই বলে দুমদুম করতে করতে ঘরে ঢুকে ভেতর থেকে শিকল তুলে দিল। বড়ি খেয়ে ওদের পেট ঢাক, ওঠার কেউ নাম করে না। কিন্তু ধিঙ্গিপদ সঙ্গে যাবে সে তো বড় ভাবনার কথা, কারণ ধিঙ্গিপদ তো মানুষ নয়। ভোর হতে না হতে পাকদণ্ডি বেয়ে নড়বড়ে পাথরের সিঁড়ি পার হয়ে ওরা সবাই বড় লামার বাড়ির উঠোনে কিলবিল করতে লাগলো। ভোরের রোদ সবেমাত্র পাহাড়ের চূড়া থেকে নেমে বড় লামার পাহাড়ি দেবদারুর মগডাল ছুঁয়েছে। এমন সময় শাঁখের মতো সাদা একটা পাখি সেখানে এসে বসে রোদ পোয়াতে লাগলো। অমনি 12-13 জোড়া চোখ তার উপর পড়ল। পাখিটা 5 মিনিট সেখানে বিশ্রাম করে একসময় ডানা মেলে মেঘের পিছনে আড়াল হয়ে গেল। তখন ওরা অবাক হয়ে চেয়ে দেখল রাতারাতি ধিঙ্গিপদ সূর্যি সিঁড়ি তৈরি করে ফেলেছে। গাছে ঠেকা দেওয়া আঁকা বাঁকা কাঠের সিঁড়ি মগডাল অব্দি উঠে গেছে। চোখের উপর হাতের আড়াল করে দেখল সেখানে খুদে একটা মাচাও দেখা যাচ্ছে। ওই তবে বড় লামার প্ল্যাটফর্ম, ওখান থেকে বেলুন উড়বে। কিন্তু বেলুন কোথায়? ওরা তখন ব্যস্ত হয়ে বড় লামার দরজা পেটাতে লাগলো। কোথাও কোনো সাড়া শব্দ নেই। ধিঙ্গিপদও হয়তো ঘুমাচ্ছে। তখন পম্পা, কাঞ্চি, জেঠি, ঠুলি, সোনাম, যার ভালো নাম লক্ষ্মী, নরবু, শামু, পদম, বাহাদুর, সুখন, লম্বু সবাই মিলে এমনি চেঁচামেচি করতে লাগলো যে দড়াম করে দরজা খুলে রেগে মেগে বড় লামা বেরিয়ে এসে বলল, ফের যদি হট্টগোল করে আমার অঙ্ক কষায় বাধা ঘটাবি তো সিঁড়ি গুটিয়ে নিয়ে একলা উঠে চলে যাব। থাকিস তোরা ধিঙ্গিপদর সঙ্গে। বলা মাত্র ওরা বড় লামার পায়ে পড়ল। না না, এই মুখে চাবি দিলাম, আর চেঁচাবো না। এই দেখো, কোনো দরকারি জিনিস আনিনি, না খাবার, না গলা বন্ধ, না বাঁশের চোঙে করে জল, কিচ্ছু আনিনি বড় লামা, এই দেখো খালি হাত। লামা বলল, পম্পা, বুকে করে ও কি চেপে রেখেছিস? পম্পা দেখালো ছোট্ট একটি মাটির ভাঁড়ে খুদে এক মনসা গাছ, তাতে মটরশুঁটির দানার মতো ছোট্ট একটি হলদে ফুল ফুটেছে। হেসে বলল, কিছু দরকারি জিনিস না লামা, আমার মামুনি স্বর্গে যাবার সময় ফেলে গেছিল। নতুন মা বলল, নোংরা জিনিস ফেলে দে। ছাগলদের ঘরে তাকে লুকিয়ে রেখেছিলাম। রোজ মামুনি যেমন বলেছিল এক কুলকুচি জল দিয়েছি, নিয়ে এলাম মামুনিকে দেব বলে। কিছু দরকারি জিনিস না লামা। এই বলে পম্পা হাউ মাউ করে কান্না জুড়ে দিল। বড় লামা দু কানে হাত দিয়ে বলল, এই দেখ, ভোর থেকেই চেয়ে ভেঁ লাগালো। নিস বাছা নিস, কিন্তু আমরা তো স্বর্গে যাচ্ছি না, তোর মামুনিকে কোথায় পাবি? ঠুলি বললে, স্বর্গে না তো যাচ্ছি কোথায়, আকাশেই তো স্বর্গ আছে, রামধনু পার হয়ে যেতে হয়, পাদ্রী বলেছে। কাঞ্চি বলল, রামধনুকের সাঁকোয় পা দিলেই নড়বড় করে, পাদ্রী বলেছে। শুনে বড় লামা তো হাঁ। হ্যাঁ রে, কই তোদের পাদ্রী, কোথায় সে? আমি তো কখনো তাকে দেখিনি। শুনি নাকি সে তোদের লিখতে পড়তে গুনতে শেখায়, নাচতে গাইতে শেখায়। থাকেই বা কোথায়? বই খাতা পায় কোথায়? দেখতে কেমন? ওরা সবাই অবাক। ওমা, তুমি কিছু জানো না লামা? সে থাকে ভূত গুম্ফায়, মাটিতে আঁচড় কেটে আমাদের লিখতে পড়তে গুনতে শেখায়। গাছতলায় তার সঙ্গে আমরা দেই দেই করে নাচি গাই। দেখতে বড় নোংরা, চান টান করে না, পরবের দিনও না। বলে মাটিতে গাছ হয়, গায়ে মাটি লাগা ভালো। নরবু ফিক করে হেসে বলল, দেখবে আমি নাচবো জামা, আমার দাদু বক্কি বাচ্চা এনেছে। বড় লামা চটে গেল, দরকারি জিনিস আনতে বারণ করেছি না? মুরগি তো দরকারি জিনিস, ডিম পাড়ে। নরবু বেজায় ব্যস্ত হয়ে উঠল, না না, কুকরা না, বক্কি বাচ্চা ব্যা ব্যা ডাকে। ছাগল ছানা, তাই বল। আচ্ছা, সবাই রেডি তো? চল তবে, এই ছোট পুঁটলি একটা করে বগলে নে। এই বলে বড় লামা সদর দরজা খুলে দিল। অন্ধকার ঘরের ভিতর দিয়ে ওরা আলোয় ভরা উঠোনে পৌঁছে দেখে কোথায় কাঠের ঢিপি, যন্ত্রপাতির পাহাড়, সব চাঁচা পোঁছা পরিষ্কার ঝরঝরে। এতটুকু শব্দ নেই, সব খালি খাঁ খাঁ করছে, ধিঙ্গিপদর টিকির দেখা নেই। আহ, কি আরাম! ওদের ভয় ঘুচল, ওরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু অনেক দূরে তবে কে ঠুকঠুক করছে? বড় লামা হেসে বলল,
ওই হলো ধিঙ্গিপদ। তোরা যখন ঘুমিয়ে কাদা, ও তখন গাছে ঠেকো দিয়ে সিঁড়িটাকে ঠেঙিয়ে তুলেছে, এখন প্ল্যাটফর্মে বেড়া দিচ্ছে। জান আড়ি তোরা, কে কোন বাগে পড়বি তার ঠিক কি? ওখানে ধিঙ্গিপদ আছে শুনে ওদের মুখ পাংশুপানা হয়ে গেল। ও লামা, না হয় ও নেমে এলেই যাওয়া যাবে, যদি কামড়ায়। বড় লামা বলল, ন্যাকামি করবার জায়গা পাসনি? বললাম না কাল যে আমি যেটুকু বিদ্যে ওর পেটে দিয়েছি তার বেশি কিছু করার সাধ্য নেই ওর। কামড়াতে পারে নাকি ও? নাকি ওর সত্যিকার দাঁত আছে? ওই যেগুলো দেখলি ওগুলো আঁকা দাঁত। নে, ওঠেবার সিঁড়ি দিয়ে, রোদ বাড়লে গরম হবে। ওই দেখ, মগ ডালের নিচে চাকতি করে রোদ ধরে হাঁড়ায় ভরে তার তেজ কেমন জমা করেছি। ওরা সিঁড়ি বেয়ে উঠতে উঠতে অবাক হয় তাই দেখে। নিচে থেকে পাতার আড়ালে অত ঠাউর হয়নি। সবুজ রং করা উল্টো ছাতার মতো প্রকাণ্ড দুই চাকতি, তার নিচে সবুজ দুটি মস্ত পিঁপে। ডালপালার মধ্যে কিছু বোঝাই যাচ্ছে না। সিঁড়িতে কি সুন্দর রেলিং দেওয়া, একটা তক্তা, কোথাও উঁচু নিচু নয়, একটা কাঠের খিল বাঁকা নয়। বড় লামা বলল, যন্ত্রের কাজে কখনো ভুল হয় না, সব অঙ্ক কষা ঠিক, একটি লাইন বেঁকে যায় না, ভুল করে মানুষের হাত। তারপর ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, তাই তো হাতের কাজের এত দাম। হ্যাঁ, সিঁড়ি নড়বড় করে কেন? বাস্তবিক নিখুঁত সিঁড়িটা বেজায় দুলতে লাগলো। ওরা রেলিং মেলিং গাছের গা আঁকড়ে যে যেমন করে পারে নিজেদের সামলে নিল। যেখানে সিঁড়ি বাঁক নিয়েছে সেখানে এতটুকু একটুখানি মাচার মতো। 13-14 জনকে সেখানে ধরে না, কেউ বা 2-4 ধাপ উপরে উঠে বসে পড়ল। নরবু বলল, ও কিছু নয় ইয়ামা, ওই আমাদের পাদ্রী আসছে। ঠুলি বলল, বড় ভালো মানুষ, আমাদের সঙ্গে স্বর্গে যাবে, সেখানে ওর কাজ আছে। পাদ্রী ঠিক সেই সময় উপরে উঠে এসে বলল, কাজ মানে কি আর যে সে কাজ? রামধনুকের পায়ের গোড়ায় নাকি 1 ঘড়া করে সোনা থাকে, আমার বুড়ি ঠাকুমা বলতো। ঠাকুরদা নাকি নেশা করে একবার দেখেও এসেছিল, তবে নামতে সাহস পায়নি, সাঁকো বড় নড়বড়ে। ওইটি এবার আনতে পারলে কাজে দেবে। বড় লামা একটুও খুশি হলো না। সিঁড়িঙে রোগা একটা মানুষ কোন দেশ থেকে এসেছে বুঝবার জো নেই, ঢিলে ঢোলা চটের মতো কিছু দিয়ে তৈরি পোশাক পরেছে, কাঁধ পর্যন্ত ফ্যাঁচড়া চুল, এক মুখ, দাড়ি গোঁফের জঙ্গল, এক জোড়া হলদে চোখ। এই নাকি পাদ্রী। পাদ্রী আবার বলল, আমাকেও নিয়ে চলো, একা ওদের সামলানো মুশকিল। তাছাড়া পদম পকেটে ভরে 12টা মুরগির ডিম এনেছে, যে কোনো সময় সেগুলো ফুটে ছানা বেরুবে, তখন তাদের দেখবেটাকে? বড় লামা ভ্রুকুটি করে রইল। পাদ্রী বলল, নিয়ে চলো, প্ল্যাটফর্মে বেলুন ওড়াবার সময় দেখবে যে আমি কত কাজের লোক। বড় লামা চোখ পাকালো। পাদ্রী বলল, এক মুহূর্তের জন্য আমার কথা বলা বন্ধ হয় না। ভূত গুম্ফায় থাকি, আমার জানতে কিছু বাকি নেই। ওই যে পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়ায় মেঘ কেন জমা হয় তাও জানি। বাহাদুর বলল, আমিও জানি, ওরা ঘাস খেতে আসে। আমার বুড়ো ঠাকুরদা তার দলবল নিয়ে কাঁধে বাজ পাখির পালক দেওয়া তীর আর মানুষের সমান বড় ধনুক হাতে ওদের মারতে যেত। নইলে গরমের সময় আমাদের গরু ছাগলরা খাবে কি? তীর খেয়ে মেঘরা মরে যেত। পাদ্রী বলল, মেঘ মরে গিয়ে সাদা চকচকে জিনিস হয়ে পাথরের খাঁজে পড়ে থাকত। সাহসী গাঁয়ের লোকেরা গিয়ে সেগুলো কুড়িয়ে এনে পাহাড়তলির ব্যবসাদারদের কাছে বেচে আসত। তাকে বলে অভ্র। বড় লামা চোখ ফিরিয়ে বলল, আচ্ছা তবে চলো, কথা বলা থামাতে পারবে না? সে বললে, কে থামাবে? থামলেই যে আমার চাবি ফুরিয়ে যাবে, তখন আমি ঝুপ করে ওই তোমার পিঁপড়ের বাসার মতো ছোট বাড়ির উপর পড়ব, বাড়ি চ্যাপ্টা হয়ে যাবে। ওরা নিচের দিকে ফিরে চেয়ে দেখল, বাস্তবিকই লখনা গাঁটা পিঁপড়েদের বাসা হয়ে গেছে। তার সুতোর মতো সরু সরু পথে যেন কালো কালো সুড়সুড়ি পিঁপড়ে সারি দিয়ে চলেছে। পাদ্রী বলল, হাটে যাচ্ছে সব, ফাঁকা হাট দেখতে যাচ্ছে। ব্যাপারীদের শূন্য ঝুড়ি থেকে কারো কিছু কিনবার উপায় নেই, পয়সা কড়িও নেই যে কিনবে। হঠাৎ লম্বু বলল, বেজায় খিদে, ও লামা কি দেবে দাও। বড় লামা ঝোলা থেকে এক মুঠো বড়ি বের করে সবার মুখে একটা করে ফেলে দিয়ে পাদ্রীকে বলল, হাঁ করো সাহেব। পাদ্রী বলল, আমি চাই না, আমি খেয়ে এসেছি। পম্পা, বড়ি খেয়ে আবার মুখে কটর কটর করছো কি? বাহাদুর বলল, কাঁচা সুপুরি,
ও মামুনির জন্য সঙ্গে করে নিয়ে যাচ্ছে। ঠুলি বললে, ওর মামুনি স্বর্গে গেছে কবে, সেখানে কেউ কাঁচা সুপুরি খায় নাকি? পম্পা ভ্যাঁ করতে যাচ্ছিল, বড়লামা হঠাৎ বলল, তোর মামুনি আমার বাতাস বাড়িতে আছে, কিন্তু কাঁচা সুপুরি খেলে মাথা ঘোরে, ভুল দেখে, ফেলে দে। তাই শুনে ওরা অবাক। ভুল দেখে আবার কি লামা? চোখ খুলে যায়, যা অন্য লোকে দেখতে পায় না তাই দেখে? পাদ্রী বলল, যা নেই তাও দেখে। কাঞ্চি বলল, পদমের বুড়ো দাদু কাঁচা সুপুরি খেয়ে পাহাড়ের দেওদের দেখেছিল। তারা বলেছিল, ফের উঁচু জায়গায় ছাগল চড়াতে এসেছিস? ওসব বুঝি পুরুষ মানুষের কাজ? এই নে ভাঁড়, দুধ দুইয়ে দে, সবাই মিলে খাই, তারপর গাছতলায় রোদে পা দিয়ে ঘুমিয়ে থাক। বুড়ো দাদু বলল, যদি ছাগল পালিয়ে যায়? দেওরা বলল, যাগ্গে। দেওদের কথা শুনতে হয়। বুড়ো দাদু দুধ দুইল, সবাই খেলো, তারপর গাছতলায় ঘুমিয়ে থাকলো। রোদ পড়ে এলে শীত লেগে যখন ঘুম ভাঙলো, একটা ছাগলও দেখতে পেল না। বাড়ি ফিরলে দিদিমা রেগে বলল, অত কাঁচা সুপুরি না খেলে কেউ দেওদের দেখতে পায় না। নরবু মুখ থেকে ছোট্ট এক টুকরো কাঁচা সুপুরি বের করে বলল, আমি রোজ দেখি আমার আলমনির থালা ভরা আল আল ভাত, তাতে ঝাল ঝাল টক টক শুঁটকি মাছের চচ্চই। সুপুরি খেয়েই দেখি। বাকিরা তখন কানে হাত দিয়ে বলল, বলিস নে, খিদে পায়। বড় লামা রেগে বলল, ওটা তোদের মনের খিদে। পেটের খিদে বড়ি খাইয়ে সারাতে পারি, মনের খিদে কি দিয়ে সারাতে হয় তা তো জানি না। এমনি সময় কোথা থেকে ঝাঁকে ঝাঁকে হলুদ, সাদা, লাল, কালো প্রজাপতি উড়ে এসে ওদের গায়ে মাথায় ঝাউ গাছের কেঠো ডালে বসে সবটাকে রঙিন করে ফেলল। পাদ্রী বলল, ওরা যাচ্ছে পাহাড়ের নিচে গাছের পাতার তলার দিকে ডিম পাড়তে। সেখানে নিশ্চয়ই ফুল ফুটেছে। আমি একবার ফুলের দেশে গেছিলাম, হিমালয়ের কোলের মধ্যে, সে কি সুন্দর জায়গা, যেন ফুলের গালচে পাতা। তার উপর হাজার হাজার প্রজাপতি বসেছিল, চলতে গেলে মারিয়ে দিতে হচ্ছিল। কেউ তাদের কখনো মারেনি, মানুষ এলে উড়ে যেতে হয় তাও জানে না। চলো, অনেক দম নেওয়া হয়েছে, আজ রাতের মধ্যে বাতাস বাড়ি ধরতে হলে আর দেরি করা নয়। সোনাম বলল, বাতাস বাড়ি যদি শূন্যে ভাসে, তাহলে তাতে চড়ব কি করে? বড় লামা রেগে গেল, বলেছি না বেলুনে করে যাওয়া হবে? আজে বাজে জিনিস কেউ যদি কিছু এনে থাকো, এইখানে ঝেড়ে ফেলো। ওরা বলল, 12টা মুরগির ডিম ঝেড়ে ফেললে ভেঙে যাবে। তাহলে সিঁড়ির বাঁকে রেখে যাও। চিলে খেয়ে নেবে, ওদের মাকে চিলে মেরে ফেলেছে। তাছাড়া মুরগির ডিম কিছু আজে বাজে জিনিস নয়, দরকারি জিনিসও নয় তেমন। তখন ওরা উঠে আরও খানিকটা সিঁড়ি ভাঙলে পর আরেকটা বাঁকে এসে বড় লামা বলল, আর তো পারি নে, একটু না বসলেই নয়, হাঁটুতে জং ধরে গেছে। তোরা অত খুরখুর করে সিঁড়ি ভাঙিস কি করে? ওরা বলল, আমরা যে কাঁচা সুপুরি খাই, উঠছি না নামছি টের পাই না। পাদ্রী বলে যে পৃথিবী নাকি লাট্টুর মতো ঘোরে, তাই দিনরাত হয়, তাও টের পাই। চলো চলো, বাতাস বাড়ি চলো। পাদ্রী সে কথায় কান না দিয়ে বলল, তোরা তো অনেক কথাই বলিস। আমি যখন ভূত গুম্ফায় এসে উঠলাম, তোরা বললি যে ওখানে 100 বছর ধরে ভূতের বাসা, ওখানে থাকতে হয় না। আরও বললি যে 100 বছর আগে পাহাড়ের ওপার থেকে দস্যুরা এসে লামাকে নিয়ে গেছিল, রূপোর বুদ্ধ নিয়ে গেছিল। রূপোর বুদ্ধ অমাবস্যার রাতে গালিয়ে নিয়ে তাই দিয়ে বন্দুকের গুলি বানালে সেই গুলিতে ভূত মরে। আমি তো এই 1 বছরে একটা ভূতের টিকিও দেখতে পেলাম না। তবে টিনের খাবার দাবার যা এনেছিলাম সব শেষ, ছাগলটাও কোথায় পালিয়ে গেছে। অগত্যা তোদের সঙ্গে বাতাস বাড়ির খোঁজে না এসে করি কি? শুনেছি নেপেন বলে একটা দুষ্টু লোক বাতাস বাড়িটাকে ভাগিয়ে নিয়ে পালিয়ে গেছে, তাকে ধরিয়ে দিতে পারলে 5,000 টাকা পাওয়া যাবে। তারপর আর আমাকে পায় কে? এইখানে একটা স্কুল খুলে তোদের সবকটাকে লেখাপড়া না শিখিয়ে ছাড়বো না। মুখ্যমি আর সয় না। ভাবছি একটু সাবানও কিনবো, মাঝে মাঝে চান টান করবো, নইলে ভালো দেখাবে না। বড় লামা এসব কথা কাঠ হয়ে শুনছিল। হঠাৎ শটাং হয়ে বসে বলল, তুমি একাই নেপেনকে খুঁজছো নাকি? পাদ্রী হাসতে লাগলো, আরে দূর দূর, তাই কখনো হয়? থুম্বার আশপাশের 10টা গ্রাম খালি খাঁ খাঁ করছে, সবাই নেপেনকে খুঁজছে। কেউ কেউ গন্ধ শোঁকা কুকুর কিনেছে। সে যাই হোক, তোমরা বাতাস বাড়ি যাবে শুনে না এসে করি কি? বলি, ও লামা, তুমিও কি তার খোঁজে আছো নাকি? বড় লামা সে কথার উত্তর দেবার আগেই কাঠের সিঁড়ি ল্যাগব্যাগ করে উঠল, যে যা হাতের কাছে পেল খামচে ধরল। সবার মুখ সাদা,
আকাশ থেকে সোনালি ঈগল কি মাটি থেকে হিমালয়ের ভাল্লুক উঠে এলেই তো হয়ে গেল। খালি বড় লামা কান চুলকোতে চুলকোতে বলল, ও কিছু না, ধিঙ্গিপদ বেলুন আনতে নামছে। ধিঙ্গিপদ আসছে শুনে যে যার হাত পা পেটে সেঁতল। এদিকে সরু সিঁড়িতে জায়গা কোথায়, ধিঙ্গিপদ কি তবে গায়ের ওপর দিয়ে গিরগিটি পা ফেলে ফেলে যাবে নাকি? গাছের গায়ের সঙ্গে যে যা পারে সিঁটিয়ে রইল। ধিঙ্গিপদ সেই দিক দিয়েই নামল। সিঁড়ির রেলিংয়ের তলায় তলায় মোটা তার, তাই ধরে ঝুলে ঝুলে গাছের গায়ে পায়ের ঠেকা দিতে দিতে ধিঙ্গিপদ নেমে গেল, যেন একটা ঝড় নেমে গেল। সিঁড়ি কাঁপিয়ে, গাছ নাড়িয়ে, ছোট্ট ছোট্ট ডালপালা খসিয়ে নিমেষের মধ্যে সে গাছতলায় পৌঁছে গেল। পাদ্রী শুকনো ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে ভাঙা গলায় বলল, উটিকে কোথায় পেলে? নেপেনের একটা কলের মানুষ ছিল, সে পারত না এমন কাজ ছিল না। 15টা জোয়ান লোকের একদিনের কাজ সে 1 ঘন্টায় সারত। সে লোকগুলো ছাঁটাই হয়ে গেল। কি তাদের রাগ! তাদের ভয়ে নেপেন কলের মানুষের দুটো একটা স্ক্রুপ খুলে নিল। কলের মানুষ খানিকটা ঢিমে হলো। পম্পা, ঠুলি, বাহাদুর লম্বু ঠেলাঠেলি করে প্রায় পাদ্রির নোংরা কোলে চড়ে বসে বলল, বলো বলো, তারপর? তারপর যা হবার তাই হলো। কারখানার মানুষদের খুশি করতে গিয়ে নেপেন কলের মানুষকে দিল বিগড়ে। সে যা খুশি তাই করতে শুরু করে দিল। এই বলে পাদ্রী লামার দিকে একবার আড় চোখে চাইল। লামা মুখ ফিরিয়ে নিল। পাদ্রী বলল, সে একদিন গেছে, কারও মনে সুখ নেই। কলের মানুষই যদি সব কাজ করলো তো কারখানার লোকদের চাকরি থাকে না, তারা খাবে কি? পদম বলল, কেন? মাটি কোপাবে, জল ঢালবে, বীজ পুঁতবে, এই বড় বড় আলু, কপি, গাজর, শালগম গজাবে, সবুজ ধান হবে, বুড়ো ঠাকুমারা ঢেঁকিতে কুটে লাল লাল গোল গোল চাল বানাবে, মনের সুখে সবাই খাবে। যেই না বলা অমনি সবাই মিলে সে কি হাউমাউ জুড়ে দিল, কতদিন গাজর শালগম দেখিনি। তখন বড় লামা রেগে মেগে এক ধমক দিল, চপ! 100 বার বলিনি তোদের, সত্যিকার জিনিস থেকে নকল জিনিস শতগুণে ভালো। নকল জিনিস কখনো খারাপ হয় না, মরচে ধরে না, পোকায় কাটে না। পাদ্রী অমনি তড়বড় করে বলল, সেবার শীতের শেষে আমরা সুটকেসে মোজা তুলে রাখলাম, তা আমার মায়ের উলের মোজা পোকায় কেটে ছারখার, আর আমার নাইলনের মোজা যেমন কি তেমন নতুনের মতন, তাই না লামা? বড় লামা হাঁড়ি মুখ করে বলল, তোমাদের মোজার আমি কি ধারধারি? শীতকালে আমার ভিতরে লোম বাইরে লোম তিব্বতী জুতোই যথেষ্ট। অন্য কথা বলো। পাদ্রী বলল, তবে কি কলের মানুষের কথা বলবো? যত ভালো করে কলের মানুষ তৈরি করা যায় তত বেশি পাজি হয়। ওই নেপেনের মানুষটাকেই ধরো না, নাম 49। নাম শুনে সবাই হো হো করে হেসে উঠল। পাদ্রী একটু বিরক্ত হয়ে বলল, তা অত হাসবার কি হলো বুঝলাম না, যা মুখ্য তোরা সব। রামধনুর শিকড়ের কাছ থেকে সোনার ঘড়াটা না আনলেই নয় দেখছি। হাহ! ওরা ব্যাকুল হয়ে উঠল। থামছো কেন পাদ্রী? আমরা আর হাসবো না, বলো তারপর কি হলো? শুধু নরবু বলল, 49 কেন? পাদ্রী বলল, 49 একটা নম্বর, তার মানে আগে আরও 48টা কলের মানুষ তৈরি হয়েছিল, সেগুলো তত ভালো হয়নি, তারপর 49 তৈরি হলো। কি চেহারা, কি বুদ্ধি, কি কাজ! বড় লামা এতক্ষণে কথা বলল, তা হবে না কেন? কারিগর তার সব বুদ্ধি যে ওর পেটে পুরে দিয়েছিল। সেই ছোটবেলা পণ্ডিতের টোলে শুভঙ্করী শেখা থেকে শুরু করে তাল গাছের মাথায় চিলের ডাকে চমকে ওঠা কিছুই বাদ রাখেনি। আর চেহারাটি বড় বড় শিল্পীদের ছবির নকল করা। পাদ্রী তাতে খুশি না হয়ে নাক সিঁটকে বলল, হলে হবে কি, নেপেন তাকে সামলাতে পারল কই? বাতাস বাড়ি উড়িয়ে নিয়ে সেই যে ভেগে পড়ল, আজ 3.5 বছরের মধ্যে কেউ কি তার টিকিট ডকাটির খোঁজ পেল? ওদের মধ্যে বাহাদুর সবচেয়ে বড়, 100 অবধি গুনতে পর্যন্ত পারে। সে বলল, বাড়ি ভাগিয়েছে 49, তবে নেপেন বেচারিকে খুঁজছো কেন? 49কে খোঁজো। পাদ্রী কাষ্ঠ হাসি হাসল, আরে 49ই বা কি, আর নেপেনই কি, তারা কি আলাদা নাকি? 49-এর পেটে নেপেন যেটুকু বুদ্ধি পুড়েছে তার বেশি বুদ্ধি খাটাতে সে পারে নাকি? ঠুলি বলল, ঠিক ধিঙ্গিপদর মতো। পাদ্রী আঁটকে উঠল, হ্যাঁ, ওই যে হুড়মুড় করে নেমে গেল, ও কি কলে চলে নাকি? দেখে তো মনে হলো ঠিক যেন চীনের ড্রাগনের ছানা। শুনেছি হিমালয়ের গিরিকন্দরে অমন অনেক পাওয়া যায়, আগুনে পড়ে না, রোদ খেয়ে থাকে,
বেজায় ভীষণ ভয়ঙ্কর। সেই কি তবে আমাদের সিঁড়ির গোড়ায় বসে আছে নাকি? মাই গড! বড় লামা কাষ্ঠ হেসে বলল, তোমার সাহস দেখে অবাক হলাম সাহেব। তুমি কি ভেবেছ তোমাদের নেপেন ছাড়া কেউ কলের জানোয়ার তৈরি করতে পারে না? পাদ্রী ইদিক উদিক তাকিয়ে বলল, ইয়ে কি বলে, নামবার সময়ও কি এই সিঁড়ি বেয়েই নামতে হবে নাকি? বেলুনে চেপে অন্য জায়গায় গিয়ে নামলে হয় না? বড় লামা বলল, নামবেটা কোথায়? তা যেখানেই নামো না কেন, ধিঙ্গি পদই বেলুন চালাবে। তাই শুনে পাদ্রী এক করে সিঁড়ি থেকে পড়ে যায় আর কি। বাকিরা তাকে ছাড়বে কেন? বলো পাদ্রী বলো, তারপর নেপেনের কি হলো? দু ঠ্যাং দিয়ে ভালো করে রেলিং লটকে বসে পাদ্রী বলল, কম পাজি ছিল নাকি ওই 49? বেশি কথা বললে কাজ খারাপ হয় বলে কথা বলার যন্ত্র ছিল না ওর। কিন্তু কেউ কিছু বললে চোখ দিয়ে এমন বেয়াদবি করতো যে যে দেখতো তার হাড়পিত্তি জ্বলে যেত। তার উপর কান নেড়ে নাকের ফুটো বড় করে জিভ বের করে সে যা ভেঙাতো। ফিক করে একটু হেসে বড় লামা বলল, কিন্তু কেমন কাজ করতো তাই বলো? উফ, সে আর বলতে, সে এক বিশ্রী ব্যাপার। সব হিসাব ঠিক, সব জিনিস যেখানকার যেমন, যা যখন করার সব ঠিকঠাক। তবে হ্যাঁ, একটি গলদ ছিল, চুপ করে বসে থাকতে পারতো না। হয়তো পেটের ভিতরকার যন্ত্রপাতির মধ্যে কেমন একটা তেজ তৈরি হতো, সেটা ঠিক ছাড়া না পাওয়াতে 49 অষ্টপ্রহর কিলবিল চিড়বিড় নিষ্পিস করত, যেন যতটা কাজ দেওয়া হচ্ছে তাতে ওর সব ক্ষমতা খরচ হচ্ছে না। অথচ নেপেনকে কিছু বলার জো ছিল না। শেষটা যদি রেগেমেগে চলে যায়, ওই 49কে সামলাবেটাকে? এদিকে বড় সাহেবের বড় ভয়, দিনে দিনে যেরকম দক্ষতা বাড়ছে 49-এর, শেষটা না কোন দিন ওকেই। সে যাগে, নেপেন ওকে স্রেফ কিছু বলতো না, তাইতেই ওর কাল হলো। বড় লামা বলল, কার কাল হলো? 49 ছাড়া আর কার? তার মানে নেপেনেরও। আরও কি বলতে যাচ্ছিল পাদ্রী, এমন সময় সমস্ত গাছপালা সিঁড়ি মাচা কাঁপিয়ে বগলে করে গোছা গোছা রঙিন কাগজের বান্ডিল নিয়ে সামনের দুহাত দিয়ে তার বেয়ে ধিঙ্গিপদ ওদের ছাড়িয়ে উপরে উঠে গেল। বড় লামাও যেন হাঁপ ছেড়ে বাঁচল। কাঞ্চি কিছুতেই উঠবে না, বড্ড খেতে ইচ্ছে হচ্ছে লামা। বড় লামা চোটে কাঁই, বড়ি খেয়েছিলাম না, 12 ঘন্টার মধ্যে খিদে পেতে পারে না। কাঞ্চি ঠুলি পম্পা ব্যস্ত হয়ে উঠল, খিদে না, খিদে না বড় লামা, খেতে ইচ্ছে অন্য জিনিস। ভাগ করব, মাখবো, বাঁচবো, চিবুবো, গিলবো, ফেলবো, তবে না মজা। কতদিন কিছুতে নুন মাখিনি লামা। লামা বলল, সেই তো মুশকিল রে, কলের কাজে ভুল হয় না, বাদ পড়ে না, নকল জিনিসে হাত নোংরা হয় না। নে ওঠ, রোদ খা, চুলের গোড়া দিয়ে রোদ গিলে ফেল, চল, বেলা বাড়ছে। শেষ পর্যন্ত সত্যিই উঠল ওরা। আরও অনেক ধাপ চড়ল, সিঁড়ির আরেকটা বাঁকে পৌঁছল। বড় লামা জিজ্ঞেস করল, নেপেন ধরা পড়লে তার হবেটা কি? পাদ্রী বলল, কড়া সাজা হবে। কেন, তার দোষটা কি যে কড়া সাজা হবে? বানাক তো কেউ ওই রকম আর একটা কলের মানুষ, বাতাস বাড়ি। পাদ্রীর হাঁপ ধরছিল, পাহাড় চড়ায় তার খুব অভ্যেস ছিল না। সে বলল, বাহ বাহ, বেশ বললে। ওইসব তৈরি করার খরচ যারা জুগিয়েছিল তারা ছাড়বে কেন? 49কে নিয়ে মায় বাতাস বাড়ি নিয়ে কেটে পড়লেই হলো আর কি। দেখোই না, ধরা পড়লে বাছাধনের কি হাল হয়। ইস, আমি যদি ধরিয়ে দিতে পারি তো 5,000 টাকা পেয়ে ভূতগুম্ফাটাকে কিনে ফেলি। বড় লামা হাসল, ফাটক ভেঙে বেরিয়ে আসতে 49-এর খুব বেশি সময় লাগবে না, ওর পেটে। এই বলে বড় লামা মুখে কুলুপ আঁটল। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org, GOLPOKOTHARASOR.org।